আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন নিউজ পলিটিক্স 24 রাজনৈতিক টক শো। আজকের টক শোতে সঞ্চালনায় আছেন রোকেয়া প্রাচী এবং রাজনৈতিক বিশ্লেষক ব্যারিস্টার নিজুম মজুমদার। দেশে এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত হয়েছেন তাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। কথা না বাড়িয়ে সরাসরি চলে যায় আজকে আমাদের যে বিশেষ অতিথি রয়েছেন, ওনাকে যুক্ত করে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। তার আগে আমি একটু বলি ওনার সম্পর্কে। ব্যারিস্টার, সলিসিটর, লেখক, গবেষক, মানবাধিকার ব্যক্তিত্ব, কিন্তু একটা বিশেষ গোষ্ঠী ওনাকে খুব অপছন্দ করে। তার কারণ হচ্ছে তিনি আপসহীনভাবে এই সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করে রেখেছেন এবং সেই গোষ্ঠী সারাক্ষণই পেছনে লেগে আছে এবং তাকে নানানভাবে আমি বিরক্ত শব্দটাই ব্যবহার করছি, বিরক্ত করার চেষ্টা করছে যাতে রাগ করে, অভিমান করে, হতাশ হয়ে কাজ বন্ধ করে দিতে পারে। কিন্তু আমার মনে হয় না নিজুম মজুমদার কখনো কাজ থেকে সরে যাবেন। আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ প্রাচী আপা। যেই বক্তব্য দিয়ে প্রোগ্রামটা শুরু হলো সেটা ভেরি ইন্টারেস্টিং। এটা আপনি জানি না কিভাবে লোকেট করলেন জিনিসটাকে। ভেরি ইন্টারেস্টিং অবজারভেশন আমার কাছে মনে হয়। সেটা হলো যে আমরা আসলে যেটা আমরা একটু অফলাইনে আলাপ করছিলাম সেই প্রসঙ্গটা একটু টেনে নিয়ে আসি এটার মধ্যে। দেখেন, আমরা ধরেন যারা বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করি, আওয়ামী লীগ তো ধরেন একটা পলিটিক্যাল প্রতিষ্ঠান, একটা পলিটিক্যাল পার্টি। আমাদের ধরেন একটা সম্মিলিত আদর্শের জায়গাটাকে আওয়ামী লীগ ধারণ করে, কিংবা ভাইস ভার্সা বলতে পারেন যে আওয়ামী লীগ জনগণের চাওয়াটাকে, একটা বৃহৎ জনগণের চাওয়াটাকে নিয়ে তার পলিটিক্যাল জার্নি শুরু করেছে। আমরা সেই যাত্রায় সামিল হয়েছি। তো আমাদের এই যে যাত্রাটা, এই যাত্রাটা একটু মানে ডিফারেন্ট টাইপের। এই জন্য আমরা প্রায় বলি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ একটা মাল্টি ক্লাস পার্টি। এই বাংলাদেশ আওয়ামী লীগে যেমন অর্থোডক্স চার্চের মতো, যে পুরুত মশাইয়ের মতো যেমন আপনার পোপ আছে, যে তারা এক ধরনের নির্ধারণ করে দিতে চায় যে আওয়ামী লীগ ঠিক এইভাবেই চলবে বা আওয়ামী লীগের এইভাবেই ভাবা উচিত। পান থেকে চুন খুসলে এক ধরনের আপনাকে, এরা কিন্তু হচ্ছে দলীয় কাঠামোর মধ্যে না, সমর্থকদের মধ্যে থেকে বলছি। আবার সমর্থকদের মধ্যে নানান ভ্যারাইটিস আছে, আমরা আসবো সেই আলোচনাতে। দেখা যাচ্ছে অনেক মানুষরা অনেকভাবে নানানভাবে আপনাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করবে। যেমন আপনি যেটা শুরুতে বললেন, আমি আপনার ক্ষেত্রেও দেখেছি এই অ্যাটাকের শিকার আপনি হয়েছেন, কদিন আগে এগুলোর প্রতিবাদও করেছি, আমার ক্ষেত্রে হয়েছে। এইসব ক্ষেত্রে হতাশা কাজ করে না, এইসব ক্ষেত্রে মাঝে মধ্যে একটু বিরক্তি কাজ করে। তারপর আমরা আমাদের কাজগুলো করি। এর কারণ হলো যে এই ঘটনাগুলোর পেছনের কারণগুলো আমি এইভাবে দেখি, না আমাদের শক্তির কারণগুলো এইভাবে দেখি যে দেখেন প্রাচীবা, আমরা তো ধরেন একটা পলিটিক্যাল আইডিওলজি ধারণ করি। হ্যাঁ, এখন ধরেন আমি আর আপনি, আমাদের দুজনকে আমি যদি আপনাকে বলি যে আপা আপনি মাথা নিচু করে খালি এই কমান্ড শুনবেন, আমি নিশ্চিত আপনি প্রশ্ন করবেন আচ্ছা মাথা নিচু করে যে শুনবো এই লোককে, কার পিছনে দাঁড়াইছি, বা সেম পার্টি সেম কিছু। আপনি যে প্রশ্নটা করছেন এর কারণ হলো এই পার্টিটা আসলে এইভাবেই কাজ করে, সে প্রশ্ন করায়। আপনি জামাতের কথা খেয়াল করেন, জামাতের একজন নেতাকে যদি, মানে কর্মীকে যদি বলে যে তুই সারাদিন খালি ওকে গালি দিবি, ওদের বট বাহিনী সারাক্ষণ গালি দিবে। ও জিজ্ঞাসা করবে না ওর আমিরকে যে কেন গালি দিব, ওর মাথায় প্রশ্নটা আসবে যে আমার আমির বলেছে গালি দিতে, তাই আমি গালি দিচ্ছি। যুদ্ধে কিন্তু একটা ভালো স্ট্র্যাটেজি, খারাপ না, আমি এটাকে অ্যাপ্রিশিয়েট করি ইন সাম কনটেক্সট। আমাদের মধ্যে কিন্তু এই জিনিসটা নাই। আমাদের মধ্যে আমরা প্রশ্ন করি, এমনকি আমাদের দলীয় অনেক বড় বড় নেতাদেরকে আমরা প্রশ্ন মানে করি। এর কারণ হলো যে আমরা নিজেদেরকে একটা খুবই ধরেন উদার মনস্ক চিন্তা ভাবনার মানুষ বলে মনে করি, ওপেন মাইন্ডেড, যে আমরা অনেক কিছুকে ধারণ করতে পারি, নিতে পারি। তো সবকিছু মিলিয়ে যেটা হয়েছে যে আওয়ামী লীগের সব হাত পা এক না। আওয়ামী লীগের ছায়াতলে যেমন কোনো মানুষ এসেছে, এই যে ধরেন গত 18 মাসে আওয়ামী লীগের পক্ষে যারা বলেছে সবাইকে আওয়ামী লীগ করে আবার, আই ডোন্ট থিংক সো। এবং আমি চাইও না সবাই আওয়ামী লীগ করুক। সবাইকে আপনি আওয়ামী লীগ বানিয়ে ফেলাটা খুবই বাজে একটা ব্যাপার হবে। কেউ এসেছে প্রধানমন্ত্রীকে ভালোবাসেন বলে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসেন বলে, কেউ প্রধানমন্ত্রীকে হয়তো অপছন্দ করেন কিন্তু বঙ্গবন্ধুর অপমানটা নিতে পারেননি। কেউ ধরেন বঙ্গবন্ধুকে সমালোচনা করেন বটে, কিন্তু 32 নাম্বারটাকে তার কাছে একটা তীর্থস্থান, একটা ঐতিহাসিক স্থান মনে হয়, এটাকে সে মেনে নিতে পারে না। কেউ মনে করে যে বাংলাদেশ আওয়ামী লীগ না থাকলে এই দেশের যে চরিত্রটা, যে সব ধর্ম সমান, সব ধর্মের মানুষ সমান, তারপরে মুক্তিযুদ্ধ, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ, কৃষ্টি, ঐতিহ্য, এগুলো সবকিছু হারিয়ে যাবে। ফলে অনেক টাইপের মানুষ, হেলাল হাফিজের কবিতার মতো, এই মানে এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়, সেই কবিতাটার ভিতরে আছে মিছিলে সব হাত পা এক থাকে না। তো আমাদের দলের মধ্যে কিছু অর্থোডক্স ধরেন পোপ আছে বা পাদ্রী আছে, বা যদি বলি হচ্ছে ইমাম আছে, বা হিন্দু ধর্ম বলতে পুরোহিত আছে, যারা বলে যে এদেরকে একেবারে ঠিক পারফেক্ট হতে হবে, আওয়ামী লীগ করতে হবে। আই ডোন্ট থিংক সো। আমি এই পুরো প্রক্রিয়াটার খুবই বিরুদ্ধে। আমি মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগ একটা ওপেন পার্টি। এই পার্টিতে একেবারে সমাজের বিলিয়নিয়ার যেমন আছে, যেটাকে আমরা অনেকে বুর্জোয়া বলে, এলিট ক্লাস বলে, আবার একেবারে ধরেন প্রান্তিক লেভেলের কৃষক আছে। এই দুটোকে সমন্বয় কিন্তু আওয়ামী লীগ করে। যদিও মনে করেন যে বাংলাদেশ আওয়ামী লীগের একটা সুনির্দিষ্ট আদর্শ আছে, ওই আদর্শ ধারণ না করলে আপনি এই পার্টির সাথে এমনিও কেই ধরতে পারবেন না। সেই সব কারণে ধরেন আমাদের পেছনে অনেক সময় টন্টিং হয়, অনেক পেছনে লাগে, এবং সেটাকে স্বীকার করে সামনে এগিয়ে যেতে হয়। যাই হোক, তবে বাংলাদেশ আওয়ামী লীগ যে মূল দলটি, তারা কিন্তু এই সমর্থকদের মাঝখান থেকে যে একটা গোষ্ঠী অতি অতি সমালোচক, সেটাকে খুব বেশি ধারণ করে না আসলে। না সেটা করে না, আমি জানি। এবং আমি সেখানে আওয়ামী লীগ টিকে আছে।
আমি আপনাকে এটাও বলি, সেটা হচ্ছে যে খুব বিরক্ত হয় এই ধরনের সমালোচনা, এই যারা এইসব সমালোচনাগুলো করে, যারা নিজেদেরকে একেবারে অর্থোডক্স পোপ সেজে বসে আছে, যে রোকেয়া প্রাচী, দেখেন দেখেন দুটো সমালোচনার কথা বলি, আসলে পার্সোনাল কথা হয়ে গেল, এগুলো মনে হয় আলোচনার মাধ্যমে আসবে। ধরো যে রোকেয়া প্রাচী কিভাবে আন্দোলন করতে পারছে, কারণ খুঁজে বের করতে হবে। নিঝুম মজুমদার ঠিক কি আশাতে ডিজিএফআই থেকে প্রতি মাসে টাকা পেতাম নাকি আমি, মানে আমার সম্পর্কে এমন সব তথ্য বা আপনার সম্পর্কে এমন সব তথ্য, যে তথ্য ধরেন আমাদের দুজনের কেউই জানি না, কিন্তু যারা তথ্যটা ছাড়ছে তারা জানে। কিন্তু আমি এটাকে না ভিন্ন আলোতে দেখি। প্রথম কথা হচ্ছে যে আপনি যথার্থ বলেছেন, পার্টি হাইকমান্ড এগুলোকে অসম্ভব বাজে ভাবে দেখে, খুবই বিরক্ত হয়, এবং যারা এইসব করছে তাদের প্রতি এক ধরনের ক্ষোভ জন্মাতে থাকে। তাদের কথা হচ্ছে যে দল এমন সংকটে, এমনকি দল যদি সংকটে নাও থাকে, এদের কারণে যে প্রচুর মানুষ আওয়ামী লীগ থেকে সরে যাচ্ছে। ধরেন এই অগাস্ট, জুলাই অগাস্টের সময় প্রচুর মানুষ প্রোফাইল পিকচার লাল করেছে, আমরা যাদেরকে লাল বদর বলি, হ্যাঁ হয়তো বা ভবিষ্যতে বলবো। এমনকি আমাদের বন্ধু বান্ধব যারা লাল বদর হয়েছে, হয়তোবা ওদের এখন অনেকেই রিয়েলাইজ করতে পেরে কেউ লজ্জিত হয়ে, কেউ বা আলাদাভাবে নিজের মতো ফাইটটা করছে। ভবিষ্যতে বন্ধুদেরকে মজা চলে লাল বদর আমি বলবোই, ওইটা বলা থেকে বিরত থাকবো, সেটা হয়তো বা মজা করেই হবে, কোনো গ্রাজ নিয়ে হবে না। কিন্তু আমি না এই মানুষগুলোর আওয়ামী লীগের পক্ষে লড়াইটাকে আমি স্বাগত জানাই। আপনি তো ভাই ওদেরকে দলের সাধারণ সম্পাদক করতে যাচ্ছেন না, আপনি তো ভাই তাকে দলের মন্ত্রীও বানাতে যাচ্ছেন না, এমনকি তারা এটা চাচ্ছেও না। আমি এরকম ব্যক্তিগতভাবে অনেক মানুষকে চিনি যারা অসম্ভব রকমের শিক্ষিত, যাদের প্রতি আমার ব্যাপক রাগ ছিল ওই সময়টাতে। একটা দীর্ঘ সময় আমি রাগ পুষেও রেখেছিলাম, কিন্তু একটা সময় আমার মনে হয়েছে যে এইভাবে যদি আমি করতে থাকি বা আমরা করতে থাকি, তাহলে আমাদের দল আসলে কেউই আর করবে না। আমি একটা উদাহরণ হিসেবে আপনাকে আসাদ নূরের কথা বলতে পারি। হ্যাঁ, আসাদ নূর আমাদের পার্টিকে নিয়ে নানা ধরনের কথাবার্তা বলেছে, তীব্র সমালোচনা করেছে, আমি সেটা জানি, দেখেছি, শুনেছি। কিন্তু ও যখন একটা ফ্রন্টে লড়াই করছে মৌলবাদের বিরুদ্ধে বা রাজাকার আলবদরের বিরুদ্ধে, আপনাকে কিন্তু আসাদ নূরকে আপনার করে নিতে হবে না। ও চায়ও না যে আপনি তার একেবারে হাতের নিচে চলে আসেন, হ্যাঁ ও ইন্ডিপেন্ডেন্ট মানুষ। কিন্তু আপনি যদি ওকে টন্ট করতে থাকেন, এই লাল বদর লাল বদর লাল বদর, ও না প্রচন্ড রেগে গিয়ে, আওয়ামী লীগের উপর তার হয়তো কোনো রাগ নাই, আমার প্রতি রাগের চোটেই সে আওয়ামী লীগ সম্পর্কে উল্টা কথা বলবে। একটা মানুষ তো এন্ড অফ দ্য ডেতে। আমি অন্য পার্টির ক্ষেত্রে এই জিনিসটা লক্ষ্য করেছি। বিশেষ করে খুব ইন্টারেস্টিং একটা কথা বলতে পারি আমি। আমি আপনার ফাহাম আব্দুল সালাম আছে বিএনপির, আপনি জানেন, আমি তার নাম ধরেই বলি, তাকে আমি খুবই অপছন্দ করি আসলে, টু বি অনেস্ট। কিন্তু এটাও ঠিক যে সে পড়াশোনা করেছে, আমি আমার শত্রুও যদি খুবই শিক্ষিত হয়, আমি তাকে ওই একটা জায়গাতে একটু রাখি যে না, ফাইটটা ঠিক মতো হবে। তো ফাহাম আব্দুল সালামের সমালোচনা করে সে ভোটের আগে আমাদের ভোট চেয়েছে, আওয়ামী লীগের ভোট চেয়েছে। আনে মানে সে ওই ভোট চাওয়ার সময়ও সে আওয়ামী লীগকে নানান ধরনের গালমন্দ করেছে। মানে ওর রক্তের মধ্যেই আওয়ামী লীগ নিয়ে একটা ঘৃণা আছে। এখন ওইটা থেকে বেরোতে পারবে না আসলে, কিন্তু তার ভোট প্রয়োজন। সে ভোটের আগে আমাদের ভোট চেয়েছে, আওয়ামী লীগকে পলিটিক্যাল আওয়ামী লীগ এবং একটা নর্মাল আওয়ামী লীগ দুই ভাগে ভাগ করেছে। তো আমি তার সমালোচনা করে একটা ভিডিও বানিয়েছি। আমি অবাক হয়ে লক্ষ্য করলাম আপা, যে আমার ওই ভিডিওটা জামাতিরা প্রচুর শেয়ার দিচ্ছে। এর কারণ কি জানেন? কারণ জামাতিরা ফাহাম আব্দুল সালামকে দেখতে পারে না ফর সাম রিজন, হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং, আই ডোন্ট নো ওয়াই। জামাতের লোকেরা কিন্তু আমার লেখা শেয়ার দেওয়ার সময় একটাবারের জন্য চিন্তা করে নাই যে এই নিঝুম মজুমদারের লেখা আমি কেন শেয়ার দিব, সারাক্ষণ আমাদেরকে গালমন্দ করে। ও দেখেছে ওর লাভ কোনটাতে, আপনি ব্যাপারটা বুঝেছেন। আমার কাছে মনে হয় পলিটিক্সে এই ধরনের স্ট্র্যাটেজি, এই জন্য জামাতের কিছু কিছু স্ট্র্যাটেজি আছে ভেরি ইন্টারেস্টিং, যেটা আমার কাছে মনে হয়, যেমন ধরেন একটা যুদ্ধ চলছে, আপনাকে বলে দেওয়া হলো যে আপা এখন কোনো ফার্দার কোশ্চেন করাই যাবে না, এখন সেইটা করতে হবে, সবাইকে এটাই করতে হবে। আপনি যদি এটা না করে ধরেন ওই মুহূর্তে প্রশ্ন করা শুরু করেন যুদ্ধক্ষেত্রে, আচ্ছা আমি যে গুলিটা করবো, আমি যেখানে কাভার শট, ধরেন মুক্তিযুদ্ধের কথাই বলছি, যে কমান্ডার বলছে যে এখন পাকিস্তানি বাংকারে গুলি মারতে হবে, আপনি যদি এখন বলেন আচ্ছা বাংকারে যে গুলি মারবো, কেন মারবো, কি কারণে মারবো, তখন হবে কি আপনি যুদ্ধটা হারবেন। তো আমার কাছে মনে হয় যে আমাদের রাজনীতিতে স্ট্রং ভাবে টিকে থাকার জন্য আমাদেরকে নানান স্ট্র্যাটেজি নেওয়া প্রয়োজন। হয়তোবা অর্থোডক্স পোপেরও দরকার আছে, সমালোচনা করেছি, হয়তোবা দরকার আছে ইন সাম কনটেক্সট, একটু কঠোর হওয়ার দরকার আছে। কারণ আমাদের দলে যেভাবে এই গত 16 বছরে বাজে লোকজন ঢুকেছে, তা না হলে ফারুকের মতো লোক আমাদের দলে, রীতিমতো আমাদের দলে সে মানে দলের অংশ হয়ে গেছে। মানে ফারুকের মতো একটা অসম্ভব, তিশার মতো লোকেরা মুজিব সিনেমা করতে পেরেছে, সেখানে সে কত বড় রোল পেয়েছে। এগুলো তো আসলে একটা আদর্শের জায়গা, অভিনেত্রী হিসেবে শুধু চান্স এগুলোও না। আমি আপনি মুজিব সিনেমাটা তুললেন দেখে বলছি, এবং ওরকম ওই মুজিব সিনেমায় আমরা কিন্তু কোনো ধারে কাছে মুজিব সিনেমার যে ধরেন স্ক্রিপ্টিং এ বা কমেডি বা অন্যান্য যে কাজের জায়গায় কিন্তু আমি লোকের কাছে কিন্তু সুযোগ পাই, এবং আমি সেখানে অভিনয় করিনি। সবাই যেভাবে মানে অডিশন দিয়েছে, আমি অডিশনের জন্য আমাকে ডেকেছে, অডিশন দিয়েছি, কিন্তু আমি সেখানে কোনো চরিত্র করিনি বা আমাকে সেই চরিত্রের সাথে যাইনি, যেটাই হোক। তো এখন আমি মনে করি যে সেই সময় যদি আমি এটা নিয়ে প্রশ্ন না তুলে থাকি যে আমাকে নেওয়া হয়নি কেন, আমি তখন মনে হচ্ছে যে আমাকে মানাবে না কোনো চরিত্রের কাজে, আমি ওখানে করছি না। কিন্তু ওখানে যাদেরকে নেওয়া আছে সেটা নিয়ে আমার প্রশ্ন ছিল। কিন্তু আমার কথা হচ্ছে যে একজন ডিরেক্টর প্রডিউসার যদি কাস্টিং নিয়ে হ্যাপি থাকে, আমি সেখানে কথা বলার অধিকার রাখি না। কিন্তু আমি এখন দেখছি অনেকে এই মুজিব সিনেমায় তারা অভিনয় করেছে, কার মাধ্যমে অভিনয় করেছে, সেই প্রশ্নের জন্য কিন্তু মনে হচ্ছে যে আমি রোকেয়া প্রাচী দায়ী। এখন এটা আসলে সে জানে আমি দায়ী না, কিন্তু আমাকে কেন প্রশ্ন করছে? কারণ আমাকে আঘাত করবার জন্য সে নানান উসিলা খোঁজে।
হুম। সেই উসিলাগুলো আসলে কি, সেই উসিলাগুলো হচ্ছে এগুলো। এখন এটা থাকবেই, মাঝে মাঝে আমরা আসলে একটু খারাপ লাগে, না, কষ্ট হয় আমি আমি মানুষদেরও। আপনি যেরকম অভিনয়ের কথাটা পিওরলি চিন্তা করেছেন, আমি আসলে এখন দেখেন গত 18 মাস আমাদের চিন্তা জগতের নানান ধরনের পরিবর্তন এসেছে। হুম, আমরা চোখের সামনে দেখেছি যে নির্যাতন কিরকম বিভৎস হতে পারে। আহ মানে আমরা আমাদের জীবদ্দশাতে ধরেন এমন কিছু ধরেন প্রত্যক্ষ করিনি যেটা আমাদেরকে গত 18 মাসে প্রত্যক্ষ করতে হয়েছে। করতে হয়েছে। যেই আলাপটা আমরা ধরেন অফলাইনে করছিলাম, সেই আলাপটা আমি আরেকবার তুলি এখানে। এরা কিন্তু খুব ভালোভাবে এই জিনিসটাকে লোকেট করেছে। তাদের কথা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ বা বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি দুর্বলতা আছে, আওয়ামী লীগ করে না কিন্তু আওয়ামী লীগের প্রতি দুর্বলতা আছে, তারাই হচ্ছে বাংলাদেশের যে শিল্প সংস্কৃতি এই জায়গাগুলোকে তারা কমান্ড করছে বা এই জায়গাগুলোতে তারা রাজত্ব করে বেড়াচ্ছে। এখন এই জায়গাটা বোঝাতে গেলে তো সমস্যা, কারণ যেই মৌলবাদীরা এরা তো ধরেন একটা সামান্য পেঁচার ছবিকে দেখলেও তারা মনে করে যে পেঁচাকে মনে হয় আমি পুজো করতে গেছি। আপনারা যে পয়লা বৈশাখে একটা পেঁচার ছবি দেখলো সেটা নিয়ে প্রশ্ন তোলা, একটা মাছের কুলো, সেই মাছের কুলো দেখলো তারা প্রশ্ন তোলে। একটা গান ধরেন গেয়েছি, তোমার পরে ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, সেটা নিয়ে মৌলবাদীরা ওয়াজ করছে যে মাথা শুধু আল্লাহর দিকেই ফেরানো যায় বা এটা কেন গানের মধ্যে থাকবে। অথচ এগুলো যে মেটাফোর, এগুলো যে একটা ভালোবাসার একটা চিহ্ন মাত্র। তোমার পরে ঠেকাই মাথা মানে হচ্ছে যে মাথায় ঠেকিয়ে কেউ রাখে না, আসলে শ্রদ্ধার জায়গাগুলো যে বলা, এগুলো শ্রদ্ধা। মূর্খদেরকে শেখানো টাফ। ফলে তারা যেটা করেছে, তারা আমাদের এই শিল্প সংস্কৃতির এই জায়গাটাতে মূলত অ্যাটাকটা করেছে। যেমন আপনি বলছিলেন না যে আপনার যে হামনাতের প্রোগ্রাম করেছে 21 ফেব্রুয়ারি, আমি লন্ডনের হাই কমিশনে ওখানে ভাষা দিবসের প্রোগ্রামে হামনাতের সূরা মানে এরকম কিছু একটা ভিডিও দেখলাম আমি আর কি। এই ধরেন এটাতে আমি কেন হেসেছি, হাসার কারণ হলো দেখেন ভাষা, এই যে 1952 সালে 21 ফেব্রুয়ারিতে অনেকে শহীদ হয়েছে, ভাষার জন্য জীবন দিয়েছে, তাদের রুহের মাগফিরাতের জন্য অনেকে ধর্মীয় আচার অনুষ্ঠান করতে পারে, নিশ্চয়ই। এইটা নিয়ে না আমার কোনো, কিন্তু যারা করছে তারা তো আসলে রুহের মাগফিরাতের জন্য করছে না। আপনাকে সেটাই। আপনি যদি রিয়েলি বুঝতে পারতেন যে এই ভাষা শহীদদের জন্য 2 রাকাত নফল নামাজ পড়ছে, কবর জিয়ারত করছে, তাহলে আপনি বুঝতে পারতেন যে আসলে এটা পিওরলি ধার্মিক একটা ব্যাপার থেকে করছে। আমি না ওই জায়গাতেও আমার কোনো সমস্যা কেন থাকবে, আমি বরঞ্চ এটাকে ওয়েলকামও করি। কিন্তু যারা করছে তারা তো বদমাশ, তারা তো ওই ধান্দা থেকে করছে না। তারা চিন্তা করছে যে ন্যায় বিচার শব্দটাকে কিভাবে পাল্টে দিয়ে ইনসাফ বানাতে হবে, নির্যাতিত শব্দটাকে মানে বাদ দিয়ে কিভাবে মজলুম বানাতে হবে, বিপ্লব শব্দটাকে কিভাবে ইনকিলাব করতে হবে। ওর তো ধান্দা হচ্ছে যে, আপনি বহুবরী নাটকটার কথা আপনার খেয়াল আছে মনে হয়, তাই না? আমাদের সময় আমরা এই নাটকটা, আমাদের কৈশোরে আমরা এই নাটকটাকে খুব উপভোগ করতাম। সেখানে একজন চরিত্র ছিল, নাম হচ্ছে ইমদাদ খন্দকার, নাটকে বলতো ইমদাদ খনকার। হ্যাঁ, তো সেই ভদ্রলোক যখন আসে ওই বাড়িতে, সোবান সাহেবের বাড়িতে, সোবান সাহেব মুক্তিযোদ্ধাদের তার শেষ জীবনে তার পেনশনের টাকা দিয়ে সে একটা মহৎ কাজ করতে চায়। আসাদুজ্জামান নূর, নাটকের নাম হচ্ছে আনিস, সে বলে যে স্যার আপনি একটা কাজ করেন, আপনার সারা জীবন কেটে যাবে, আপনি তো মাছ নিয়ে চিন্তা করেন, গরিবদেরকে নিয়ে চিন্তা করেন, এমন একটা চিন্তা আপনার মাথায় ঢুকাই যে আজীবন আপনার এটা নিয়ে কেটে যাবে। সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের যে শহীদ তাদের আপনি লিস্ট করে ফেলেন, নাম লিস্ট করে ফেলেন। হ্যাঁ, তো ইমদাদ খনকার হঠাৎ করে খুবই মুক্তিযুদ্ধ প্রেমী সেজে যায় এবং সেখানে সে কয়েকজন রাজাকারের নামও ঢুকিয়ে দেয় মুক্তিযোদ্ধার তালিকাতে। তো সে তখন তার যে নাতনি পুতুল, পুতুল বলে যে দাদা তুমি 2টা রাজাকারের নাম কেন ঢুকাইলা? তখন সে তার ভয়ঙ্কর বাজে একটা হাসি দিয়ে বলে দিলাম সন্দেহ ঢুকোয়ে। এই যে আমার রাজনীতি, আমার কালচারে হঠাৎ করে একটা সন্দেহ ঢুকোয়ে দেওয়া, এটা হচ্ছে ওদের ধান্দা। আপনি সালাম রফিক বরকতের জন্য যদি 2 রাকাত না আপনি 500 রাকাত নফল নামাজ পড়েন, আই উইল অ্যাপ্রিশিয়েট এবং আই থিংক ইউ উইল অলসো অ্যাপ্রিশিয়েট। তাদের জন্য কেউ যদি মিলাদ মাহফিল করে, কেউ যদি দোয়া খায়ের করে, পারফেক্টলি ফাইন। কিন্তু আপনি তো আসলে সেটার উদ্দেশ্য করেন না। আপনি উদ্দেশ্যটা করেন হচ্ছে যে আপনার দেশটা যাতে উর্দুতে কথা বলে। আপনি করেন হচ্ছে যে আপনি আমার কালচারের মধ্যে একটা প্যাচ লাগা দিবেন। আজকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম যে বঙ্গবন্ধুর আপনার যে বইটা আছে কারাগারের রোজ নামচা এবং অসমাপ্ত আত্মজীবনী, সেই বইয়ের মধ্যে বঙ্গবন্ধু কতবার মজলুম বলেছে, কতবার ইনকিলাব বলেছে, কতবার এটা বলেছে, সেইটা নিয়ে এসেছে। ব্যাপারটা এমন যে বঙ্গবন্ধু যেহেতু বলেছে তাই আমরা বললে সমস্যা কোথায়? ইন্টেনশনটা আসলে এই জায়গাতে। আপনি 2 দিন আগে বঙ্গবন্ধুর বাড়িটা আপনি চালিয়ে দিলেন, এখন আপনি বঙ্গবন্ধুতে আশ্রয় নিচ্ছেন। আপনি পারলে বঙ্গবন্ধুর আত্মজীবনীর সমস্ত কপি আপনি পারলে পুড়িয়ে দেন। কারাগারের রোজ নামছে আপনি দেখলাম আমরা লাইব্রেরি থেকে নিয়ে, যত গানে মুজিব কর্নার ছিল আপনি মুজিব কর্নারের বই নিয়ে পড়ালেন, সেই সব ছবি তো আমাদের কাছে আছে। সেই আপনি আজকে আমার সাথে তর্কে জেতার জন্য বঙ্গবন্ধু কয়বার মজলুম বলেছেন আর ইনসাফ বলেছেন সেইটা আপনি নিয়ে এসেছেন আপনার যুক্তির জন্য। কিরকম প্যাথেটিক চিন্তা করেছেন? ইনসাফ শব্দটা বা মজলুম শব্দটা আমি যে আমার জীবনে কোনোদিন বলি নাই তা তো না। হ্যাঁ, কতবার বলেছি ভাই এটাকে আমার সাথে ইনসাফ করলেন, আমরা কথা বলেছি সেটা। ওরা তো বলছে অন্য কারণে, অন্য উদ্দেশ্য নিয়ে। যে ছেলেটা বলছে যে পেহেলিবার জামাতকে ভর্তি দেখিয়েছি, দেখেন ভাষার সাথে তো আমার শত্রুতা নাই আপা, আসলে কোনো মানুষের ভাষার সাথে আমার আসলে শত্রুতা নাই, অনেকে এটা ভুল বোঝে। কিন্তু পেহেলিবার যে ছেলেটা বলেছে সে আসলে বিহারি তাই বলছে, কারণ এটা তার মাতৃভাষা। আমরা এটাকে ট্রল করলেও ওটা তার মাতৃভাষা, সেটা বলেছে, বরঞ্চ যে বাংলায় কথা বলছে ওটাকে আমি অ্যাপ্রিশিয়েট করি। কিন্তু যে লোকটা বাঙালি সে যখন ইচ্ছাকৃতভাবে পেহেলিবারটা বলছে, ও আপনাকে এটা ইনজেক্ট করার জন্য, বিকৃত করার জন্য, সেটা সমস্যা। আমরা ভাষা সমস্যা বা এই কালচারাল ফেসিস আপনাদেরকে বানিয়েছে, বিশেষ করে আপনারা যারা, তারা জানে একটা জিনিস, তারা পরিষ্কার ভাবে জানে যে ভাষার উপরে যদি কমান্ড না করতে পারে, কালচারের উপরে কমান্ড না করতে পারে,
তাহলে আপনার এখানে টিকে থাকা দায়। আমি আমার ছোটবেলা থেকে মিলাদ পড়তাম, বাসাতে মিলাদ পড়া হতো। আমার আব্বা অত্যন্ত বাজখাই গলাতে মিলাদের মাঝখানে পড়তেন বালাগাল উলা বি কামালি কাসাফাদ্দুজা বি জামালি, আপনার শেখ সাদির একটা কবিতাই সম্ভবত তিনি বলতেন, মানে এটা মিলাদে কিন্তু বলা হতো মিলাদ শেষে, তুমি যে নূরের নবী, নিখিলে ধ্যানেরও ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত ছবি, এই কাশিদ বলে মনে হয়। এটা সুরে বাঁধা, কিন্তু এইটা শুনে পাচিয়াপা মিলাদের সময় আমি আমার চোখের জল থামাতে পারতাম না, মানে অসম্ভব আবেগী একটা জায়গা ছিল, কারণ 21শে ফেব্রুয়ারি তো আমার দাদার মৃত্যুবার্ষিকী। তো প্রতি বছর এই দিনে মিলাদ হতো। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আব্বা অনেক বছর হয়ে গেল আব্বা মিলাদ বন্ধ করে দিয়েছে। আমি বললাম যে মিলাদ কেন? বলে যে এটা বিদাত, চারদিকে শুনি। তো আমার কাছে মনে হলো যে আমরা যখন মনে আছে ইয়া নবী সালাম আলাইক আমরা সব তারা যেতাম, সেদিন দেখলাম যে এরা বসে বসে এই কাহিনী, মানে আমাদের যে চেনা কালচার গুলো সব শেষ হয়ে যাচ্ছে। সবাই বরাতের সময় আমরা প্রতি বাসাতে হালুয়া আর রুটি দিতে যেতাম। আপনি নিশ্চিত একদম, এটা আমরা ছোটবেলায় আমাদের প্রধান কাজ ছিল এটা। আমরা প্রতি বাসাতে, এবং আমাদের বাসাতে যারা ট্রেনে আসতো তাদের ট্রেটা আমরা খালি দিতাম না, আমরা দিয়ে দিতাম। আমাদের হয়তো বাসাতে আমি গিয়েছি পাশের বাসায় আর কেউ নাই, অন্য একটা বাসা থেকে ট্রে এসেছে, মা আর বোনরা সাজিয়ে দিয়ে দিয়েছে ওই ট্রেটা। এটা একটা কালচার ছিল, আমাদের এই কালচারটা নষ্ট করে দেওয়া হয়েছে। দিস ইজ পার্ট অফ এ কালচার, মানে ধর্মীয় কতটুকু ব্যাপার আছে জানি না, ইট বিকেম পার্ট অফ এ কালচার। আচ্ছা, আমরা এই যে মিলাদ পড়তাম, এই মিলাদকে বন্ধ করে দেওয়া হলো বেদাতের কথা বলে, নানান ধরনের আলতু ফালতু জিনিসপত্র। আমাদের দেশে ধর্মীয় যারা ব্যক্তিরা ছিলেন, হঠাৎ করে আমি দেখতে পেলাম যে গত 10 বছর 15 বছর ধরে বোরকা হিজাবের প্রচলন শুরু হয়েছে। আমার এই কথাটা যখন আপনি আমার মুখে শুনবেন, তখন আপনার কাছে মনে হতে পারে ফার্স্ট ইনস্ট্যান্স, আচ্ছা উনি কি বোরকা এবং হিজাবের বিরুদ্ধে কিনা? একেবারেই না। আমি আপনাকে ইনজেক্টিং কালচারের কথা বলছি। আমাদের মেয়েরা যখন যুদ্ধ করেছে মুক্তিযুদ্ধের সময়, আপনি দেখবেন যে একটা গাড়িতে বসে আছে হাতে পিস্তল সহ, মেয়েদের চুল খোলা, তারপরে হচ্ছে যে 21শে ফেব্রুয়ারির প্রভাত ফেরিতে যাচ্ছে, সব মেয়েরা সাদা শাড়ি মনে হয় পড়েছে, কালো রঙের পাড়, এরকম শোকের ব্যাপার। দেখেন, আমি কিন্তু কোন পোশাক ভালো কোন পোশাক খারাপ সে আলাপে যাবো না। আমি খালি বলছি যে এগুলো চিরায়ত বাঙালি দৃশ্য ছিল। আপনি আমার অ্যাটাকগুলো করলেন কোন জায়গাতে আপনি মনে করতে পারবেন, সেটা হচ্ছে যে পহেলা বৈশাখটার উপরে আপনি প্রথম অ্যাটাকটা করলেন। গত প্রায় 15-20 বছর ধরে ছোট ছোট আলাপ তুললেন। আপনি আলাপ তুললেন কেন, এবং আলাপ তুললেন কোথায়? আমি দুইটা আলাপ করি আপনার সাথে। আপনি আলাপগুলো তুললেন হচ্ছে ওয়াজের সময়। আপনাকে ওয়াজ করতে কেন বলা হয়েছে, কেন ওয়াজ করতে আপনাকে বাধা দেওয়া হয়নি? কারণ ওয়াজে আল্লাহর কিতাবের কথা বলবেন, নবীর কাছে পাঠানো ওহির কথা বলবেন, সেগুলোর ব্যাখ্যা দিবেন, মানুষজন যাতে খারাপ কর্ম না করে, ধর্মের ভিত্তিতে সে জীবন যাপন, আপনি যেটা বলতে চান সেটা আপনি বলবেন। অথচ আপনি ওয়াজের মধ্যে কি আলাপ করেন? রাশমিকা মান্দানা, তারপরে হচ্ছে ওই নায়িকাটার নাম যেন কি, বাংলাদেশের পরিমণি, তারপরে হলো আপনি আলাপ করছেন হচ্ছে আমরা যে কতটা নাস্তিক হয়ে গেছি সেই আলাপ, আমাকে নিয়ে তো সারাদিন গালিগালাজ করতে ওয়াজে, এইসব আপনি আলাপ করেছেন। তাহলে আপনি পুরো ধর্মীয় যে আপনার যেই বয়ানের সুযোগ বা বক্তব্য দেওয়ার যে সুযোগ, সেটি আপনি কাজে লাগিয়েছেন কালচারের উপরে অ্যাটাকে এবং ঘৃণা চর্চাতে, এবং নারী বিদ্বেষ দিয়ে। এটা নারী বিদ্বেষ তো ধরেন মানে একটা ভয়ঙ্কর, যেমন লোক আছে সে তো বলে নারী মানেই নাকি পাপ। আমি সেদিন ফেসবুকে লিখেছিলাম যে এরা মানে হনুমানের গর্বে হয়েছে, এরা কোনো নারীর গর্বে হয়েছে বলে। এদের যে ভাষা, এরা যেসব কথা প্রচলন করেছে সেগুলো না বলা যায় না শুনতে পাওয়া যায়, মানে ভয়ঙ্কর। দেখেন, আমি যেরকম ফ্যামিলিতে জন্মেছি, আমি কিন্তু খুবই ধরেন একেবারে নামাজ না পড়লে পিটা ফাটা ফেলবে এই টাইপের ফ্যামিলি না। মাই ফ্যামিলি সো লিবারেল ইন দ্য সেন্স, নামাজ পড়তে বলতেন, সকালবেলা ঘুরতে ঘুরতে বলতেন। আমার মাকে আমি আজীবন এই 5 ওয়াক্ত নামাজ পড়তে দেখেছি। একই সাথে আমার মাকে আমি নামাজের পরে আমি আব্দুল আলিম, আব্বাসউদ্দিনের গান শুনতে দেখেছি। আমার মার থেকে তো আমি বই পড়াগুলো শিখি। আমি ওই সময় মার হাতে দেখেছি লেডি চ্যাটার্লির মামলা পড়ছেন, জহির রায়ানের 1000 বছর ধরে। আমাকে তো সেই দিন চেন্নাইতে মা পাগল করে ফেলেছে, যে আকবর হোসেনের কয়েকটা বইয়ের নাম দিয়েছে, তারপরে ফাল্গুনী মুখোপাধ্যায়ের নাম, পাগল করে ফেলেছে, এই বইগুলো লাগবে। সো আমাদের কালচারটা এমন ছিল আসলে। এখন আলোচনার বিষয়টা কোন জায়গাতে আমরা করছি? আলোচনার বিষয় হচ্ছে যে ওরা জানে যে কালচারের উপরে যদি আপনি আধিপত্য বিস্তার না করতে পারেন, এইটাকে যদি আপনি মুছে দিয়ে তার কালচারে না যেতে পারেন। আপনি কবে কোথায় শুনেছেন যে আমার মাথাতে ব্যান্ডানা দিয়ে আমি ঘুরেছি ওই সৌদির মতো? ওদের তো ভাই অনেক মরুবৃষ্টি হয়, ওদের গরম, মাথা হিট লাগে, তাই ওই কারণে মাথায় স্কার্ফ দেয়। আমি আমার এই জুন মাসের ঠাডা রোদে আমি আপনার এইসব জব্বা পরে বসে আছি, ওয়াই? এবং বোরকা, এখন ইতিহাস যদি ঘাটতে যান, এই যে নাকে নোলক বলেন, তারপরে যে নারীদেরকে জোর করে বলা হয়, সেসবের ইতিহাস আপনি দেখেন, বন্দিত্বের ইতিহাস আছে, নারীদের উপরে টর্চারের ইতিহাস আছে। বোরকা যেটা, সে বোরকা নারীদেরকে কেন পরিধান করতে হয়েছে সেই খোঁজও আমাদের নেওয়া উচিত। হ্যাঁ, সো এন্ড অফ দ্য ডেতে আমাদের কালচারাল অ্যাগ্রেশনটা এমন ভাবে তারা তৈরি করতে চাচ্ছে যে ওই যে বলে না যে খচ্চর কখন হয়, এটা গাধাও না গরুও না, এটা দুটার কি একটা সংমিশ্রণের খচ্চর হয়। আমাদের এখন কালচারটাকে একটা খচ্চর সংস্কৃতিতে আপনার রূপান্তরিত করবার চেষ্টা করা হচ্ছে। সো এইটার অন দ্য কন্ট্রারি বিপরীত দিকে আমি প্রতিবাদও দেখি। বিশেষ করে এবার জামাত ইসলামের এই যে তাদের পলিটিক্যাল এত আধিপত্য, তারা নাকি ক্ষমতাতে চলেই যাবে। আমি কিন্তু খুব অ্যাপ্রিশিয়েট করেছি নারীরা যখন এটাতে প্রতিবাদ করেছে। গতকালকে দেখলাম ভেরি ইন্ডিপেন্ডেন্ট এক ভদ্রমহিলা, ওনার নাম হচ্ছে তনি, ওনাকে আমি এমনি রিলস টিলসে দেখতাম, কিন্তু সেই ভদ্রমহিলা এককভাবে সংবাদ সম্মেলন করেছে। আমি তার গার্ডস দেখে খুবই বিমোহিত এবং আমি তাকে অ্যাপ্রিশিয়েট করি যে তিনি জামাতের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, বলেছেন
মানে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করবো, খুবই তাকে প্রণোদনা দিতে চাই এবং প্রেরণাও দিতে চাই যে আপনি সঠিক কাজটি করেছেন। আচ্ছা, এই আলাপ তো আমাদের হলো, আমরা একটা আলাপে আমরা মনে হয় ঢুকি। প্রাচী, হ্যাঁ, আমি যে প্রশ্নটা করতে চাই এখন সেটি হচ্ছে যে আসলে আমরা যে আলাপটা করলাম এটা এই আলাপ এই ঘটনাগুলো ঘটিয়ে ঘটিয়ে তারা আসলে 5ই আগস্টের মতো একটা ভয়ঙ্কর দিন তৈরি করতে পেরেছিল, একটা চক্রান্তিক, তাদের ভাষায় আসলে তারা সফলই তো বলা যায়, কারণ বাংলাদেশটাকে তারা ছিন্ন ভিন্ন করে দিয়েছে। এবং সেই 5ই আগস্ট 2024-এর পরবর্তীতে বাংলাদেশের উপরে যা ঘটেছে, আমরা ডিটেলসে গেলাম না আমি প্রশ্নে। তারপর 12ই ফেব্রুয়ারি 2026-এ একটা নির্বাচন হলো। এখন এই সবকিছু মিলিয়ে আজকে যেন মনে হচ্ছে আমাদের বাংলাদেশ মানে রাষ্ট্র বনাম জুলাই সনদ, এরকম একটা মুখোমুখি অবস্থানে কিন্তু বাংলাদেশ রাষ্ট্র দাঁড়িয়ে আছে। সাধারণ মানুষ থেকে শুরু করে এই পুরো বাংলাদেশের খেটে খাওয়া মানুষ, যারা দেশে বিদেশে, যারা বাংলাদেশের পাসপোর্ট হোল্ড করে, যারা বাংলাদেশের মানুষ হিসেবে নিজেকে গর্বিত মনে করে, আজকে কিন্তু সবার কাছে একটি প্রশ্ন যে আমরা যে বাংলাদেশে দাঁড়িয়ে আছি, আমরা এখন জানি আমাদের শত্রু কারা, কিন্তু কোথায় দাঁড়িয়ে আছি, এই দাঁড়ানোর যে জায়গাটি, এই যে রাষ্ট্র বনাম জুলাই সনদ, সেখানে রাষ্ট্র কোথায়, জুলাই সনদ কোথায়, আজকে যারা নির্বাচন যেভাবেই হোক একটা সরকার গঠিত হয়েছে, সেই সরকারের অবস্থান কি, এই সব মিলিয়ে আসলে আজকের আলোচনা। হ্যাঁ, এই আলোচনাটা আমি বলবো যে যারা তরুণরা আছে, সেই তরুণীরা যারা আছে বা এই সমাজ বা এই শুনতে চায় এখনকার প্রজন্ম, আমি এখনকার প্রজন্মকে নানানভাবে সমালোচনা করলেও আমি তাদের মেধার প্রতি আমার এক ধরনের আস্থাও আছে একটা অংশের, সবাই তো শেষ হয়ে যায়নি। আমাদেরকে এই পুরো একটা ফ্রেমের মধ্যে, আমি যদি একটা পুরো ঘটনাটাকে একটা ফ্রেম ধরি, প্রথমে আমাদেরকে এইটা নিশ্চিত হয়ে নিতে হবে যে আমরা কি আসলে আইনের ভিত্তিতে এবং লজিকের ভিত্তিতে কথা বলতে চাই কিনা, নাকি আমরা ওই বলে যে জোর করে গা দিয়ে পাহাড় ঠেলবো ওরকম করতে চাই কিনা। যদি আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে আমরা আসলে লজিক্যাল কথা বলবো, আমরা আইনের মাধ্যমে কথা বলবো এবং সংবিধানকেও কথা বলবো, সংবিধান নিয়ে কথা বলবো, তাহলে আমার মনে হয় এই ফ্রেমটার ভেতরে আমরা তখন আলাপটা করতে পারি। প্রথম কথা হলো সেটাই উচিত, কারণ মানে ভাওতাবাজির যে সনদ, জুলাই সনদ, আমরা সেটাকে আইনি লজিক দিয়ে আসলে কথা বলে। প্রথম যখন এই আলাপটা এসেছে, জামাতের একটা ট্রিক করেছে, আপনার ব্যারিস্টার শাহরিয়ার নামে একটা ছেলেকে রাস্তায় ছেড়ে দিয়েছে, তাকে দিয়ে বলানোর চেষ্টা করলো এই যে আপনারা এত সংবিধান 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 করেন, মনোযোগ দিয়ে শুনতে হবে কথাটা, এই যে আপনারা এত সংবিধান সংবিধান করেন, বাংলাদেশ রাষ্ট্রের শুরুটাই তো হয়েছে অসাংবিধানিক ভাবে। যখন আপনাকে এই কথাটা বলা হবে আপনি তখন একটু ভেবাচাকা খেয়ে যাবেন যে কিভাবে। সে খুব একটা ইন্টারেস্টিং একটা পয়েন্ট এনেছে। আসলে এদের অনেক ভালো বুদ্ধি, আমি এদের বুদ্ধিকেও, এইসব শয়তানি বুদ্ধিকেও আমি অ্যাপ্রিশিয়েট করি, যে কিভাবে যেন খুঁজে বের করে আপনি মাঝে মধ্যে বোয়া হয়ে যাবেন আসলে যে এই ঘটনা কি। সেই বুদ্ধিটা হচ্ছে এমন, আমি একেবারে শুরু থেকে শুরু করছি এই কারণে বলছি, সে হঠাৎ করে মানুষের মাথাতে একটা ইনজেক্ট করলো যে বঙ্গবন্ধু 10 তারিখে যখন দেশে ফিরলেন 10ই জানুয়ারি 1972 সালে, তখন তিনি শপথ নেন নাই, শপথ না নিয়েই তিনি প্রেসিডেন্ট হয়ে গেছেন, বুঝতে পেরেছেন। এবং তিনি শপথ না নিয়েই তিনি পরের দিন একটা আপনার অধ্যাদেশ জারি করেন, যেখানে তিনি প্রধানমন্ত্রী শাসিত সরকার, প্রধানমন্ত্রী শাসিত সরকার তিনি করেন প্রেসিডেন্ট শাসিত সরকারের থেকে বের হয়ে। তো তার একটা লিগাল পয়েন্ট ছিল এমন যে বঙ্গবন্ধু 10 তারিখে এলেন, 11 তারিখে তিনি নিজেই নাকি সিদ্ধান্ত নিলেন। আমি শব্দটা খেয়াল করে দেখেন, আমি নাকি শব্দটা বলেছি, নিজেই নাকি, তার মানে হচ্ছে যে এখানে ডিসপিউট আছে। তো বঙ্গবন্ধু নিজেই নাকি সিদ্ধান্ত নিয়েছেন এবং 11 তারিখে তিনি ওই একটা অধ্যাদেশ জারি করলেন, 12 তারিখে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন। যে আলাপটা তিনি আরেকটা আলাপের প্রেক্ষিতে করলেন, আমার আলাপটা কি ছিল যে এই রাষ্ট্র যেভাবে চলছে সেটি অবৈধ। জামাত বলল যে আরে এত অবৈধ কি আছে, এই রাষ্ট্র তো শুরুই হয়েছে অবৈধভাবে, এখন নতুন করে অবৈধের কথা বলেন কেন। এই কথাটা যখন একজন তরুণ বা তরুণের বা যে কোনো মানুষের কানে যায়, তার কাছে এটা খুবই কনভিন্সিং লাগে। কনভিন্সিংটা কোন লাইনে? কনভিন্সিং লাইনটা এমন, ও হ্যাঁ এরকম তো আসলে অনেকই হয়েছে, এখন দেশের স্বার্থে এগুলো মেনে নেওয়াই যায়। জামাত এটাই চায় যে আপনি এইভাবে জিনিসটাকে মেনে নেন, অর্থাৎ আপনি গোজামিল করে একটা অঙ্ক মিলা দিলেন, রেজাল্ট আপনার 1ই হলো, কিন্তু আপনি যে আসলে কিছু না করে ডাইরেক্ট 1 লিখে দিলেন, ওইটা চায় আসলে। তখন আমরা এটার উত্তর দিয়েছি এইভাবে যে বঙ্গবন্ধু 10 তারিখে ফেরার পরে বঙ্গবন্ধু 10 তারিখে শপথ নিয়েছেন এবং সেই শপথের কপিটাও আমরা দেখিয়েছি যে বঙ্গবন্ধু শপথ নিয়েছেন জনাব ইউসুফ আলীর সামনে। যদিও ইউসুফ আলী পরবর্তীকালে আওয়ামী লীগে থাকেনি, অন্য জায়গাতে গেছে না গেছে সেগুলো আলাদা হিসাব, কিন্তু তিনি শপথ নিয়েছেন। এবং এটাও আমরা বারবার বুঝিয়ে বলেছি যে বাংলাদেশের সংবিধানটা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রথম লিগ্যাল ডকুমেন্ট বা প্রথম সংক্ষিপ্ত সংবিধান হচ্ছে আপনার এই যে আপনার যে স্বাধীনতার যে ঘোষণাপত্র যেটা আছে, হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের প্রথম সংবিধান। আপনি যখনই এটা বুঝতে পারবেন বা আমাকে আপনি পাল্টা কোশ্চেন করতে পারেন যে নিঝুম ভাই আমাদের সংবিধান তো যেটা আমরা দেখি একটা মোটা সংবিধান বা আমার কাছে এটা মিনি ভার্সন আছে, এইটা কিভাবে সংবিধান হয়? আমরা একটা বিপ্লবী সরকার গঠন, বিপ্লবী বলতে আমরা তো স্বাধীনতার ঘোষণা দিয়ে দিলাম 25শে মার্চের দিবাগত রাতে বা 26শে মার্চের প্রথম প্রহরে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ঘোষণাটা দিলেন এবং ওই স্বাধীনতার ঘোষণাপত্রে 6ষ্ঠ পরিচ্ছদে পরিষ্কারভাবে সেটা লেখা আছে। ফলে আমাদের স্বাধীনতার ঘোষণা নিয়ে কোনো রকমের ডিসপিউট নেই। আমি আলাপেও যাবো না, কারণ স্বাধীনতার ঘোষণাপত্র কিন্তু জুলাই সনদেও স্বীকার করা হয়েছে। এই যে ওরা একটা জুলাই সনদ বানিয়েছে, এই জুলাই সনদেও তারা বিশাল প্রশংসা করেছে, ওরা এই প্রশংসাটা করতো না যদি না তারা জানতো
যে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র, আমাদের প্রথম সংবিধান, আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রের একদম শেষ দিকে লেখা আছে যে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী কিভাবে শপথ গ্রহণ করবে, কে তাকে শপথ পড়াবে, সেটাও লেখা আছে পরিষ্কার করে। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো তখন ছিলেন না, তিনি ছিলেন কারাগারে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে নজরুল ইসলাম সাহেব তিনি আপনার রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন, শপথ পাঠ করালেন ইউসুফ আলী সাহেব, এবং প্রধানমন্ত্রী হিসেবেও শপথ নিয়েছেন তাজউদ্দিন আহমদ, ব্লা 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 যা যা হয়েছে। তো পরবর্তী সময়ে যখন বঙ্গবন্ধু ফিরে এলেন, বঙ্গবন্ধু তো শপথ নিতে হবে, বঙ্গবন্ধু শপথ নিলেন। সেটা আমি একাধিক টিভি প্রোগ্রামে দেখিয়েছি। ওই প্রিন্ট আউটটা আমার সামনে থাকলে আমি এখন আবার দেখাতাম হয়তো বা। আমি তারপর একটা বইয়ের নাম বলে দিচ্ছি, জাসদের উত্থান পতন নামে একটা বই আছে, মহিউদ্দিন আহমেদ লিখেছে বইটা। ওই বইটা যদি কারো কাছে থাকে তাহলে ওই বইয়ের মধ্যে মহিউদ্দিন আহমেদ ওই বঙ্গবন্ধু শপথটার ছবি উঠিয়ে দিয়েছে। আর জনক নামে একটা বই আছে, জনক, এটা বঙ্গবন্ধু সাহিত্য পরিষদ 2014 সালে বইটা প্রকাশ করেছে। আর বাংলাদেশের যে জুডিশিয়াল আর্কাইভ, ওই আর্কাইভ এটা আছে, এইটা একটু জেনে রাখা দরকার। ওই শপথের আর্কাইভ এটা আছে, ওইখান থেকে নেওয়া হয়েছে, এটা আমি দেখেছি। তো এই যে আপনাকে প্রশ্নটা করলো যে আরে আগেই এত অনিয়ম হয়েছে, আপনি নিয়মের প্রশ্ন আসেন কেন? নিয়মের প্রশ্ন আপনি এই কারণেই আসবো, কারণ ইউনূস সরকাররা যেইভাবে গঠিত হয়েছে, তারা বারবারই বলেছে, তারা শপথ নিয়েছেন আমাদের সামনে, এবং শপথকে পাঠ করিয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব, তাই না? তো আপনি সংবিধানের অধীনে শপথ নিলেন, সংবিধানকে আপনি মানবেন না? আপনি সংবিধানের অধীনে তারা শপথ নিলেন কেন? তার মানে আপনি সংবিধানকে মানেন। আচ্ছা, সংবিধানকে আপনি যখন মানেন, তখন আপনি সংবিধানকে সমুজ্জ্বল বা সংবিধানে আপেল করবারই শপথ আপনি নিয়েছেন। একদিকে আপনি বলছেন আপনি সংবিধানকে দেখে রাখবেন, দেখভাল করবেন, এর মর্যাদা রাখবেন, হ্যাঁ। অন্যদিকে আপনি জুলাই সনদ বানাবেন, অন্যদিকে আপনি হ্যাঁ ভোট না ভোট করবেন, এটা কন্ট্রাডিক্টরি। এবং সংবিধান অমান্য করলে যে শাস্তি হবে সেটাও মাথা পেতে নেবে। আমি আপনার প্রোগ্রামে অনেকবার বলেছি, আমাকে এই আলোচনাতে আবার রিটারেট করতে হবে সবার বোঝার সুবিধার্থে। আমাদের সংবিধানের 106 নম্বর রুলসে লেখা আছে, যদি কোনো সময় রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হয় যে আইনের এইরূপ কোনো প্রশ্ন উত্থাপিত হইয়াছে বা উত্থাপনের সম্ভাবনা দেখা দিয়েছে, যা এমন ধরনের ও এমন জনগুরুত্ব সম্পন্ন যে সেই সম্পর্কে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করা প্রয়োজন। আপনি ওয়ার্ডিং গুলা খেয়াল করবেন, মতামত গ্রহণ করা প্রয়োজন, নির্দেশ না। একটার জন্য এখানে লেখা নাই যে সুপ্রিম কোর্টের নির্দেশ গ্রহণ করা প্রয়োজন। সুপ্রিম কোর্ট হ্যাজ নো অথরিটি টু ডিক্টেট ইউ, দে ক্যান গিভ অপিনিয়ন। আপনি এটা মানতে পারেন কিংবা মানতে পারেন না, বা সিদ্ধান্ত নেবেন। আচ্ছা, সেই সম্পর্কে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করা প্রয়োজন, তাহা হইলে তিনি প্রশ্নটি আপিল বিভাগের বিবেচনার জন্য প্রেরণ করিতে পারিবেন। কার বিবেচনার জন্য? আপিল বিভাগের। কে পারবেন? রাষ্ট্রপতি পারবেন। উপযুক্ত শুনানির পর প্রশ্নটি সম্পর্কে রাষ্ট্রপতিকে স্বীয় মতামত জ্ঞাপন করিতে পারিবেন। তাহলে আমরা এখানে তিনটা জিনিস পেলাম। রাষ্ট্রপতি এমন যদি কোনো সিচুয়েশন হয়, এই এমন সিচুয়েশনকে আমরা কি সিচুয়েশন বলতে পারি? এমন একটা সিচুয়েশন বলতে পারি যে ধরেন আনপ্রেসিডেন্টেড, যে আগে এটা হয় নাই, এখন এটা হয়েছে, তাই আমাদের তো কিছু একটা করতে হবে। তো সেই করার জন্য রাষ্ট্রপতি সেই সময় ধরেন নিজে সিদ্ধান্ত নিতে পারছে না, বা উনি নিজে সিদ্ধান্ত নিলেও কিছু করার নাই, আসলে তাকে তো মতামত দিতে হবে সংবিধান অনুযায়ী। তিনি আপিলেট ডিভিশন, আপিলেট ডিভিশন উপযুক্ত হিয়ারিং হতে হবে। এখন এই অ্যাপিলেট ডিভিশন যখন এই সিদ্ধান্তটা নিয়েছে, আমি দেখি আমার কাছে এই মুহূর্তে সেটা আছে কিনা। আমার আরেকটা ফোনে থাকার কথা, হ্যাঁ আছে আমার এখানে, সেটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, খুবই ইম্পর্টেন্ট। অ্যাপিলেট ডিভিশন বলছে 8/8/2024 তারিখে রেজিস্টারে স্বাক্ষর করা। খেয়াল করে দেখবেন, দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং মহামান্য রাষ্ট্রপতি বিগত 6 অগস্ট 2024 তারিখে দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন, সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 48(3) অনুসারে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণ করা সম্ভবপর নয়। এখানে কিন্তু একবারও বলা হয় নাই যে প্রধানমন্ত্রী চলে গেছেন, প্রধানমন্ত্রী আর নাই, ওরা যেটাকে বলে প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন, এই শব্দটাও কিন্তু এখানে উল্লেখ করা হয়। আমরা পরিষ্কারভাবে দেখেছি রাষ্ট্রীয় বিমানে করে সশস্ত্র বাহিনী মাননীয় প্রধানমন্ত্রীকে একটি নিরাপদ স্থানে সরিয়ে প্রটোকল দিয়ে নিয়ে গেছেন, এবং সেখানে এসএসএফ ছিল, সেখানে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট ছিল, প্রধানমন্ত্রীর অন্যান্য সামরিক যারা বিষয়াদি দেখে তারা ছিলেন, উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন, এবং বিমান বাহিনীর প্লেনে করে গেছেন, সেখানে সেনাবাহিনীর লোকেরা উপস্থিত ছিল, সেখানে নৌবাহিনীর লোকেরা উপস্থিত ছিল। তার মানে হচ্ছে যে রাষ্ট্র তখনও, তিনি প্রধানমন্ত্রী, আজও আজকের ডেট পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীকে সরিয়ে নিয়ে গিয়েছে কি নিরাপদ স্থানে। খেয়াল করে দেখেন, এইটা হচ্ছে অ্যাপিলেট ডিভিশনের তাদের যে মতামত, সেই মতামত। এখানে কারা কারা ছিলেন আমরা একটু দেখবো। জাস্টিস ওবায়দুল হাসান চিফ জাস্টিস, জাস্টিস এম এনায়েতুর রহিম, জাস্টিস এমডি আশফাকুল ইসলাম, জাস্টিস এমডি আবু জাফর সিদ্দিক, জাস্টিস জাহাঙ্গীর হোসেন, জাস্টিস এমডি শাহিনুর ইসলাম এবং মিস্টার জাস্টিস কাশেফা হুসেইন। আচ্ছা, এই 1 2 3 4 5 6 7 সাতজন বিচারপতি, একটা মিথ্যা কথা, সাতজন বিচারপতির নামে, আমি আসলে ওনারা মিথ্যা বলেছেন বলবো না, বলবো যে নামে একটা মিথ্যা ভার্ডিক্ট সাজিয়ে দেওয়া হয়েছে। এই যে ভার্ডিক্ট আমার কাছে আছে এখানে। প্রথম কথা হচ্ছে যে রাষ্ট্রপতি কি একটা রেফারেন্স দিয়েছেন? রাষ্ট্রপতি
কোনো কিছুই জানতে চান নাই। আমরা এখনো পর্যন্ত রাষ্ট্রপতি যা বলেছেন সেটা অনুযায়ী বললাম। অ্যাপিলেট ডিভিশন কি উপযুক্ত হিয়ারিং করেছে? আমাদের কাছে সেটার প্রমাণ নাই, কারণ আমরা পরবর্তী সময় আইসিএসপিআর যখন একটা লিস্ট দেয়, আমরা দেখতে পেলাম সেই লিস্টের মধ্যে বিচারপতি এম এনায়েতুর রহিম এবং প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, তারা দুজনই ক্যান্টনমেন্টে ছিলেন। ফলে একটা উপযুক্ত হিয়ারিং হওয়ার মতো কোনো পরিবেশই সেখানে ছিল না, অবস্থাও ছিল না। 8 তারিখে, বিশেষ করে 8 তারিখে তারা ওখানে তারা 8 তারিখের অনেক পর পর্যন্ত তারা ক্যান্টনমেন্টে ছিলেন। আমি যদি তর্কের খাতিরে ধরে নেই আবার যে তারা অনলাইনে হিয়ারিং করেছেন, আমি ধরে নিচ্ছি, অ্যাটর্নি জেনারেলটা ছিল কে? অ্যাটর্নি জেনারেল তো তখন ছিল না। আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল ছিলেন, তাকে নিয়োগ দিল কে? কখন নিয়োগ পেল? কে নিয়োগ দিল? কার হুকুমে নিয়োগ দেওয়া হলো? আমরা কিছুই জানি না। আচ্ছা, আমি ওই হিয়ারিং এর মধ্যে প্রধানমন্ত্রীর তো একটা পদত্যাগ পত্র থাকবে। সেই কখনো সেই আপনি আমাকে পাল্টা প্রশ্ন করতে পারেন, ভাই পদত্যাগ পত্র চাওয়ার জন্য কি কখনো ওনার কাছে প্রশ্ন করা হয়েছিল? হ্যাঁ, মহসিন রশিদ তিনি একটি রিট পিটিশন দাখিল করেছেন। এই রিট পিটিশনটা আমার কাছে আছে, এটা পুরো পুরো মানে ওনার যে পুরো ড্রাফটিংটাই আমার কাছে আছে পিডিএফ। সেখানে আমরা কখনো দেখিনি যে তাকে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী কোনো পদত্যাগ পত্র। মাননীয় প্রধানমন্ত্রী তো পরবর্তীকালে উনি পরিষ্কার করে বলেছেন, নিজেই বলেছেন, আমি কোনো পদত্যাগ করিনি। এবং রাষ্ট্রপতি পরবর্তী সময় বলেছে যে আমার কাছে আসার কথা ছিল, উনি তো আমার কাছে এলেন না। এখন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে না গিয়ে তো পদত্যাগ করতে পারেন না আমাদের সংবিধান অনুযায়ী, সিম্পল অ্যাজ দ্যাট। তার মানে আমি এই আমার পুরো আর্গুমেন্টে আমি কি প্রমাণ করতে চাইলাম? আমি আর্গুমেন্টে প্রমাণ করতে চাইলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সংবিধানের 106 নম্বর অনুচ্ছেদের বলে। এই 106 নম্বর অনুচ্ছেদের বলে এই সরকার গঠিত হয়নি, এটা মিথ্যা কথা। তার মানে আপনি শুরুতেই আপনি মিথ্যা দিয়ে শুরু করেছেন। আপনি বাংলাদেশের সুপ্রিম কোর্টকে নিয়ে মিথ্যাচার করেছেন, কমপ্লিটলি আপনি চিটিংবাজি করেছেন, প্রতারণা করেছেন। তাহলে এই যে আপনার মফস্বল থেকে আসার পরে এই যে গুলিস্তানের বাটপাড়া বলে কয়তলা পর্যন্ত গুনছোস, তো যাকে জিজ্ঞেস করে সে ভয় পেয়ে বলে 2 তলা পর্যন্ত গুনছি। ওই বাটপাড়ার গল্প তো আপনি জানেন মনে হয়, হ্যাঁ, যে যাক বাবা বেঁচে গেলাম, গুনছি তো 22 তলা পর্যন্ত, হ্যাঁ, আমার 20 তলা টাকা দিতে হয়নি। তো ঠিক ওরকম বাটপাড়ের খপ্পরে দেশ ছিল, যাদের কোনো অথরিটি ছিল না, যারা একটা ভুয়া ডকুমেন্টস বের করে বলেছে যে আমরা সুপ্রিম কোর্টের মতামত নিয়েছি। আমি মনে হয় এই পর্যন্ত আমি যে লিগ্যাল আর্গুমেন্ট আপনার সাথে বললাম, এতটুকু পর্যন্ত যদি আপনার দর্শকরা বুঝে থাকে, তাহলে পরের গুলো বুঝতে তাদের জন্য খুব কঠিন কিছু হবে না। অর্থাৎ এক কথাতে প্রকাশ হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ ছিল। একদম। প্রাচী আপা, ধরা যাক যে প্রধানমন্ত্রী বেঁচে নাই, একটা দুর্ঘটনাতে তিনি নাই, বা এমন একটা ঘটনা ঘটেছে তিনি অসুস্থ হয়েছেন, তিনি আর রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না, এমন তো হতেই পারে না। তাহলে তো রাষ্ট্র চলবে নাকি? রাষ্ট্র চলবে না? রাষ্ট্র তো চলবে, কিন্তু সেটার জন্য তো আপনার প্রসিডিউর আছে। আপনি সেই প্রসিডিউরের কিচ্ছু মেনটেন না করে আপনি মিথ্যার আশ্রয় নিয়ে বললেন প্রধানমন্ত্রী একদম গায়ের জোরে। তো অনেকেই প্রশ্ন করেন যে প্রধানমন্ত্রী এখন নাই, তাহলে বাংলাদেশ রাষ্ট্র কি চলবে না? অবশ্যই বাংলাদেশ রাষ্ট্র চলবে, কিন্তু বাংলাদেশ রাষ্ট্র চলার জন্য পরবর্তী সময় যা যা স্টেপ, সেগুলো সব সংবিধানে লেখা আছে। আপনি যেগুলো কিছুই না মেনে আপনি একটা অন্তর্বর্তীকালীন সরকার বানালেন, যেটার কোনো অস্তিত্ব আমাদের সংবিধানে নাই, এবং আপনি আপনার নিজের মতো করে এটা বানা নিলেন। তাহলে এই পুরো অন্তর্বর্তীকালীন সরকার যেটা আছে, ইউনূসের নেতৃত্বে যেটা ছিল, সেটা অবৈধ। আমরা আরেকটু খাঁটি বাংলা ভাষাতে বলবো জারজ। এদের কোনো জন্ম পরিচয় নাই এবং এদের কোনো অস্তিত্ব নাই। আচ্ছা, এবার আমি যে আলাপটাতে আসবো সেটা হচ্ছে, আমাদের সামনে একটা খুব ল্যান্ডমার্ক জাজমেন্ট আছে। সেই ল্যান্ডমার্ক জাজমেন্টটাকে সহজ ভাষাতে মানুষ জানে 5th অ্যামেন্ডমেন্ট বাতিল করবার রায়, কিংবা এটাকে আপনি বলতে পারেন আরেকটা যেটা আছে আপনার, সেটা হচ্ছে খন্দকার দেলোয়ার হোসেন, সেক্রেটারি বিএনপি পার্টি অ্যান্ড আদার্স ভার্সেস বাংলাদেশ ইটালিয়ান মার্বেল ওয়ার্কস লিমিটেড, বিখ্যাত মামলা। ওই মামলার অ্যাপিলেট ডিভিশনের রায়টা থেকে আমি একটু কোট করবো। সেখানে বলা আছে 282 নাম্বার প্যারাতে, এখানে ডক্ট্রিন অফ নেসেসিটি নিয়ে কথা বলা হচ্ছে। যে ডক্ট্রিন অফ নেসেসিটিটা কি সেটা একটু বুঝাই আপনাকে। ডক্ট্রিন অফ নেসেসিটি হচ্ছে যে আমার কোনো রাস্তা নাই, আমাকে সব পথ বন্ধ, তাই এটা আমাকে করতে হচ্ছে। এই মোমেন্টকে বলা এই মোমেন্টে যে সিদ্ধান্ত নেন সেই বা সেই মুহূর্তকে বলে ডক্ট্রিন অফ নেসেসিটি। বিচারপতি তোফাজ্জল হোসেন বলছেন তার রায়ে, চিফ জাস্টিস বিচারপতি তোফাজ্জল হোসেন সিজে, তিনি বলছেন, দিস ডক্ট্রিন অফ স্টেট নেসেসিটি ইজ নো ম্যাজিক ওয়ান্ড, it does not make an illegal act a legal one. পরিষ্কার তো না, একেবারে সহজ ইংরেজিতে সহজভাবে তিনি বলছেন, but the court in exceptional circumstances in order to avert the resultant evil of illegal legislation may condone such illegality on the greater interest of the community in general, but on condition that those acts could have been legally done at least by the proper authority. Very very interesting একটা অবজারভেশন। সেটা হলো এই উনি প্রথম 2 লাইনের পরে যা বলেছে সেটাতে আমি ব্যাখ্যাটাতে আসবো, উনি ওইটা কেন বলেছে আর প্রথমটা। এর মানে হচ্ছে যে আপনি ডক্ট্রিন অফ নেসেসিটি এমন কিছু না যেটা আপনি ইলিগাল জিনিস আপনি লিগাল করে ফেলবেন, সেটাই। তো আপনি ডক্ট্রিন অফ নেসেসিটির কথা বলে আপনি আমাকে প্রেসার দিচ্ছেন যে প্রধানমন্ত্রী নাই, ঠিক আছে আপনার কথা ধরে নিলাম, প্রধানমন্ত্রীকে নিরাপত্তার জন্য অন্য জায়গাতে নিয়ে যাওয়া হয়েছে, এখন দেশ চলবে কিভাবে? আপনি আমাকে এইভাবে বলে আপনি আমাকে একটা বাঘবন্দির মধ্যে আপনি আমাকে এক জায়গাতে এনে ফেললেন। আমি আপনাকে পাল্টা কোশ্চেন করবো যে প্রধানমন্ত্রী নাই, লেটস টক, যে প্রধানমন্ত্রীর পরে আমরা ওই জায়গাতে দেশ চালানোর জন্য স্পিকার আছেন, রাষ্ট্রপতি আছেন, তিনি সংসদে যারা পার্লামেন্টারিয়ান আছে তারা বসে একটা সিদ্ধান্ত নিতে পারবেন। আমি ধরে নিলাম যে পার্লামেন্টের সদস্যরাও নাই,
কিন্তু আপনি যে আদালতটা বসিয়েছেন সেই আদালত তো সত্য করতে পারতেন। আপনি আপনাকে কেন মিথ্যা কথা বলতে হলো যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন? আপনি একটা মিথ্যার উপর দিয়ে সমস্ত কিছু করলেন। তো আপনি ডক্ট্রিন অফ নেসেসিটির কথা বলে আপনি যা করলেন সেটা হচ্ছে আপনি একটা ইলিগাল অ্যাক্টকে আপনি লিগাল বানানোর চেষ্টা করলেন। আমাদের ফিফথ অ্যামেন্ডমেন্ট কেস যেটা আছে, যে ফিফথ অ্যামেন্ডমেন্ট কেসে যেই বাদী ছিলেন তার একটা সিনেমা হল, মুন সিনেমা হল, সেটাকে আপনার অ্যাকোয়ার করেছে জিয়া রহমানের আমলে 1979-এ। পরবর্তী সময় তিনি রিট পিটিশন দাখিল করেন। দাখিল করার পরে সেটা বারবার খারিজ হয়ে যায়। তারপরে আবার তিনি এটার জন্য প্রতিকার চান, সেটাকে কোর্টে আটকে রাখা হয়। নানান ঘটনার প্রেক্ষিতে তিনি একটা পর্যায়ে এটার মামলাটা কোর্টে ওঠে এবং আর্গুমেন্টের মাধ্যমে আদালত বলে যে এই যে তার জমি, এই যে তার সিনেমা হলটাকে অ্যাকোয়ার করে নেওয়া হয়েছে, এটা অবৈধ। কেন অবৈধ? কারণ সরকারটাই ছিল অবৈধ। এইটা রেস ধরে তখন আদালত সিদ্ধান্ত দেয় যে বিচারপতি সায়েম এবং খন্দকার মোশতাক, বঙ্গবন্ধুর অন্যতম খুনি, এদের পুরো শাসনামল অবৈধ। আমি তরুণদেরকে খুবই রিকোয়েস্ট করব, আমি আজকে খুবই তাদের কাছে আপনার এই প্রোগ্রামের মাধ্যমে বলবো যে আপনারা এই রায়টা পড়ে ফেলবেন। পঞ্চম সংশোধনীর রায়টা আপনার জীবনকে নানানভাবে সমৃদ্ধ করবে। আপনাকে এটার জন্য লয়ার হতে হবে না। বিশেষ করে যারা তরুণ অ্যাডভোকেট আছেন, লয়ার আছেন, তাদেরকে আমি বলবো এই রায়টা পড়ার জন্য। কারণ এই রায়ের মধ্য দিয়ে বাংলাদেশের বর্তমান সংকটকে আপনি বুঝতে পারবেন এবং ভবিষ্যতে কি হতে পারে সেটার একটা ধারণা আপনি পেতে পারেন। এখন আমি যদি এই রায়টাকে একটা সাইডে রাখি, আরেকটা সাইডে রাখি 106 যে আলোচনা আপনার সাথে আমি করলাম, সরকার গঠন, অন্তর্বর্তীকালীন সরকার, দেন আপনার মাথাতে প্রশ্ন আসবে যে এই যে ইলেকশন হয়ে গেল 12 তারিখের, সেটা তাহলে কি? রাষ্ট্র কোথায় দাঁড়ানো? এই জন্য আমাদের আজকে টাইটেল হচ্ছে এই যে এত বড় কোয়েশ্চেন, মানে শুধু কোয়েশ্চেন মার্ক আর কোয়েশ্চেন মার্ক। এইটা ইলিগাল। এবং আপনাকে আরেকটা তথ্য আমি এখানে দিয়ে রাখবো সাইডে, যে দুটো গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে জুলাই সনদ তারা করেছে। জুলাই সনদটা কি? জুলাই সনদটা হয়েছে আসলে জুলাই সনদ বলার আগে বইটা পেছনে রেখে এসেছি, আমি আসলে মুখেই বলি, বইটা দেখালে ভালো হয়। সেটা হচ্ছে একটু দর্শকদের জন্য বলি, আপনারাও বলি। 2023 সালে ফরাদ মজহার একটা বই বাইর করে, বই প্রকাশ করে, এবং আইরনি হচ্ছে ওই বইটা প্রকাশিত হয় 5ই অগস্ট 2023-এ। আমার মনে আছে বইটা আমি পাঠক সমাবেশে বইটা প্রথম দেখতে পাই, বইটা আমি কিনি এবং বইটা আমি গিয়েই মোটামুটি পড়া শুরু করি। পড়তে পড়তে একটা পর্যায়ে আমি খুব অবাক হই, কারণ ফরাদ মজহার বলছে যে এই দেশকে তারা দখলে নেবে, এই দেশে আওয়ামী লীগ থাকবে না। ওর কথা হচ্ছে যে দখলে নেওয়ার পরে কি হবে, এটা হচ্ছে মূল প্রতিপাদ্য। এবং বাংলাদেশে যে জুলাই সনদের ঘটনাটা, এটা ওর বইটি লেখা ছিল। ওর বইয়ে যা লেখা আছে যে এই সংবিধানের কোথায় 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 ফরাদ মজহারের প্রবলেম, এটা সে 2006 সালে সংবিধান নামে একটা বই লিখেছিল। এছাড়া তার অনেক বই আছে, মোকাবেলা অনেক ধরনের বইপত্র আছে, আমি এগুলো ঘাটছিলাম বসে বসে। সে কিন্তু এই সংবিধান নিয়ে অনেক দিন ধরে কথাবার্তা বলছে। এমনকি 2006-07 সালে যখন বিএনপি গভর্নমেন্ট ক্ষমতা ছিল, তখনও সে একটা বই লিখে ফেলেছে এবং এই কথাগুলোকে সে রিটারেট করেছে তার এই বইতে। তার বইয়ের মূল প্রতিপাদ্য হচ্ছে যে এই সংবিধানের সমস্ত কিছু চেঞ্জ করতে হবে। স্বাধীনতার ঘোষণাপত্র, স্বাধীনতা, সেগুলো বিশ্বাস করে না, এগুলো আদৌ হয়েছে কিনা তারা সেটা জানে না। স্বাধীনতার ঘোষণাপত্র নিয়ে সেটা বলছে স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী হয়নি সংবিধান, নানা ধরনের কথাবার্তা। মজার ব্যাপার হচ্ছে এই জুলাই সনদটা হচ্ছে ফরাদ মজহারের যে বইটা, সেই বইয়েরই একটা সামারি রূপ। ফরাদ মজহার বাংলাদেশের সংবিধানকে যেইভাবে পাল্টাতে চেয়েছে, আলটিমেটলি সেই পয়েন্টগুলোই আপনার এখানে এসেছে। এখন আমি আসি হচ্ছে, আমি অনেকগুলো পয়েন্ট কিন্তু তুলেছি আপা। আমি খালি 10 সেকেন্ডে একটা কথা যুক্ত করে দিই, সেটি হচ্ছে দর্শকদের জন্য যে ফরাদ মজহার যে এই মেটিকুলাস ডিজাইনের যে চক্রান্ত, সেখানে অনেক মাস্টার মাইন্ডদের একজন। এ ব্যাপারে আর কোনো রকম দ্বিধা কারো যেন আমি একটা পরিচয়টা নতুন করে দেইনি, কারণ আমার ধারণা ফরাদ মজহারকে সবাই ফরাদ মজহার সম্পর্কে অবগত আছে। ভালো হয়েছে আপনি তারপরও আমি দিয়ে দিলাম আর কি, একটু টেনেছেন, খুব ভালো হয়েছে। খেয়াল করে দেখেন আপা, আমি কিন্তু এই আজকের আলোচনাতে প্রথমে কালচারাল হেজিমনি, কালচারাল ফেসিজম, এটার উপর অ্যাটাকটা বলেছি। এরপর আমি সরাসরি চলে গেছি এই সরকার, মানে বঙ্গবন্ধু আসার পরে শপথ নিয়েছেন কিনা, এবং এরপর আমি চলে গেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার যে লিগাল সাইডটা, সেইটা এই পর্যন্ত ক্লিয়ার করেছি। আমি পঞ্চম সংশোধনীর একটা অংশ পরে বুঝিয়েছি যে ডক্ট্রিন অফ নেসেসিটি ইলিগাল জিনিসকে লিগাল করে না, এবং তার আরেকটা অংশ আমি পরে বলেছি। এখন আমি ওই আলাপটা শেষ করি, আমি এখন ঢুকে গেলাম জুলাই সনদে। আমি একটা পর্যায়ে এসে সবগুলোকে একত্রিত করে আপনাকে সামারি দিব, তাহলে আপনি বুঝবেন যে আমি কেন এই আলোচনাগুলো করেছি। এখন এই যে জুলাই সনদ, এই জুলাই সনদটার মূল প্রতিপাদ্য কি? যে আমাদের সংবিধানের অনেক কিছু সংস্কার হতে হবে। আমাদের সংবিধানের অনেক কিছু আছে যেগুলো ওদের দৃষ্টিতে সেকেলে, এগুলো ক্ষমতাকে কেন্দ্রীভূত করে, ক্ষমতার একটা বিকাশ দরকার বা ছড়িয়ে দেওয়া দরকার, নানা ধরনের কথাবার্তা তারা বলেছে। আমি ধরেন যুক্তির খাতিরে আমি আপনার সাথে একমত পোষণ করি যে সংবিধান একেবারেই এমন কোনো গ্রন্থ না যে সংবিধানের কোনো পরিবর্তন আপনি আনতে পারবেন না। সংবিধানের পরিবর্তন আসতে পারে। ভারতের সংবিধান অনেকবার চেঞ্জ হয়েছে। এমনকি ভারতের সংবিধানের প্রথমে ধর্মনিরপেক্ষতা ছিল না ভারতের সংবিধানে। ভারতের সংবিধানের 42তম সংশোধনীতে 1976 সালে ভারত ধর্মনিরপেক্ষ নীতিটা আনে। সেইটাও আপনার তাদের পার্লামেন্টে এটা নিয়ে প্রচুর বিপক্ষে তারা ছিল। সুতরাং সংবিধান অনেকবার পরিবর্তিত হতে পারে, আসতে পারে, যুগের সাথে তাল মিলাতে পারে। আমার না এটা নিয়ে তেমন প্রক্রিয়ার ভেতর দিয়ে সংবিধান। আমি একটা জিনিস বিশ্বাস করি বা আমি একটা জিনিস মানি, সেটা হচ্ছে যে একটা সংবিধানের যেই দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন, ধরা যাক যে আপনি আমাকে নতুন করে গড়তে চান, হ্যাঁ,
আপনি আমাকে নতুন করে গড়বেন, আমাকে আপনার মনে হচ্ছে যে না আমাকে একটু বড্ড সেকেলে মনে হচ্ছে, আপনি আমার চুলের কাটিংটা একটু চেঞ্জ করলেন, আমার চশমার ফ্রেমটা চেঞ্জ করলেন, আমার যে আপনি দাড়ি দেখছেন আপনি মনে করলেন যে না ওকে শেভ করে ফেলুন তাহলে দেখি অন্যরকম লাগে কিনা, আমার শার্ট চেঞ্জ করলেন। তার মানে হচ্ছে কি আপনি আমার অবয়ব, আমাকে লুক, এগুলো আপনি চেঞ্জ করার চেষ্টা করছেন। কিন্তু আপনি যদি আমার নাক কেটে আমার মাথার পিছনে দিয়ে বসিয়ে দেন তাহলে তো ভাই, তার মানে আমার যে বেসিক স্ট্রাকচার, যে আমার একটা নাক আছে, আমার দুটো চোখ আছে, আমার দুটো কান আছে, ঠোঁট আছে, এই যে স্ট্রাকচারটা, এইটা আপনি চেঞ্জ করতে গেলে আমি আর মানুষে থাকি না, আমি একটা কিদ্ভুত কিমাকার একটা প্রাণীতে পরিণত হই। আমি কি সহজ ভাষাতে বুঝাতে পারলাম আপনাকে? আমার বিশ্বাস দর্শকরা বুঝেছে। মানে আমাদের সংবিধানেরও এরকম একটা structure আছে। ইনবক্স করছে। জি, আমাদের সংবিধানেরও এরকম। আমার গতকালকে আমি আমার প্রোফাইলে যখন এই পোস্টারটা দিয়েছি আপনার, তখন অনেকে অনেক প্রশ্ন করেছে, আমি সেগুলোর উত্তর দিচ্ছি। আর আপনার কাছে যদি কোনো প্রশ্ন আসে আপনি আমাকে একটু অনুগ্রহ করে বলবেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। তো আপনার বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন ইউ ক্যান নট চেঞ্জ দ্যাট। যেমন ধরেন রেট্রোস্পেক্টিভ ইফেক্ট আমার কিসে থাকবে না, আমরা এটা রেট্রোস্পেক্টিভ ইফেক্টটা কি, একটা অপরাধ আজকে করা হয়েছে, সেই অপরাধ আইন ছিল না, আপনি আজকে হঠাৎ করে আইনটা বানায় কালকের অপরাধের বিচার করতে পারবেন না, বরঞ্চ ওইটার জন্য একটা স্পেশাল প্রভিশন আপনি করতে পারেন, বিদ্যমান পেনাল করে ওইটার শাস্তি কিভাবে দেওয়া যেতে পারে বা বিচার কিভাবে করা যেতে পারে সেটা ভাবতে পারেন, কিন্তু আপনি স্ট্রাকচারটাকে চেঞ্জ করতে পারবেন না। এখানকার যেই আপনার মানবিক মূল্যবোধের যে ব্যাপার আছে, আমাদের সংবিধানটা হচ্ছে, এটাকে হ্যান্স কেলসনের ভাষাতে আপনি বলতে পারেন গ্র্যান্ড নর্ম। গ্র্যান্ড নর্ম জিনিসটা হচ্ছে এমন যে একটা, যদি আপনি হ্যান্স কেলসনের থিওরি ধরেন তাহলে সংবিধানটা হচ্ছে গ্র্যান্ড নর্ম। যদিও আমি হ্যান্স কেলসনের থিওরিটা মানে জানি না, ওইটা একটা ফালতু থিওরি, এটা দিয়ে তারা আসলে এটাকে হালাল করতে চায় এই পুরো গভর্নমেন্টকে। তারপরে বোঝার জন্য বলছি যে আমার মুক্তিযুদ্ধ হচ্ছে আমার দেশের সবচাইতে বড় ঘটনা। এই দেশের অভ্যুদয়ের মূল ঘটনা হচ্ছে মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমি একটা সরকার গঠন করেছি, আমি একটা আইনি ডকুমেন্টস পেয়েছি, সংবিধান, যেটা প্রথমে স্বাধীনতার ঘোষণাপত্র, এটার ইলাবোরেটেড রূপই হচ্ছে সংবিধান, পরিষ্কার। তো আপনি হঠাৎ করে সংবিধান চেঞ্জ করে আপনি বলতে পারেন না যে 2024 হচ্ছে মুক্তিযুদ্ধ, এইটার মাধ্যমে আমি সংবিধান পেয়েছি। নো, ইউ ক্যান্ট সে দ্যাট। আপনি এই সংবিধানের অধীনে শপথ নিয়েছেন, আপনি চাইলেই, আপনার মন চাইলো, আপনি 2-3টা জঙ্গি সন্ত্রাসী নিয়ে এবং সেনাবাহিনীর কেউ বিট্রে করলো, আপনি সেনাবাহিনীর অফিসারদেরকে নিয়ে দেশ দখল করে বললেন আমি নতুন সংবিধান বানাইলাম। রাষ্ট্র একটা মস্কারির জায়গা না, একটা মকারির জায়গা না। কেমন এই রাষ্ট্র গঠিত হয়েছে মানুষের রক্ত, ঘামে, শ্রমে, দীর্ঘদিনের বলবো সংগ্রামের মধ্য দিয়ে। ফলে আপনি এখন যদি আমাদের প্রিয়াম্বল আপনি যদি চেঞ্জ করতে যান তাহলে আপনি প্রিয়াম্বল চেঞ্জ করতে পারবেন না, ইউ ক্যান। প্রিয়াম্বলটা হচ্ছে একটা সংবিধানের, আমি মনে করি আমার দৃষ্টিতে সংবিধানের প্রস্তাবনা এই সংবিধানের অন্যতম প্রাণ। আপনি এগুলো সবকিছু চেঞ্জ করে দিচ্ছেন। আপনি রাষ্ট্রের যে মূলনীতি, এই মূলনীতিটা আপনি হচ্ছে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ, এইটাকে আপনারা চেঞ্জ করে ফেলছেন। আপনি গণতন্ত্র শব্দটাই উঠিয়ে দিচ্ছেন। এবং অন এ সাইড নোট আমি আপনাকে এটাও বলে রাখি, এই পার্টিকুলার পয়েন্টে অনেকে প্রশ্ন করবে যে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং বাঙালি জাতীয়তাবাদ এটি হঠাৎ করে এসেছে, এটা মুক্তিযুদ্ধের আগে কেউ কখনো বলেনি, এই দাবিটা তোলে। এটা নিয়ে আমার সাথে বলি, একটা তথ্য দিয়ে রাখি, পিনাকি ভট্টাচার্য চিনবেন, এই ভয়ঙ্কর লোকটা, তার সাথে আমার ব্যাপক তর্ক হয়েছিল। এই তর্কের ফলশ্রুতিতে আমি একটা বই লিখে ফেলেছি, সে একটা বই লিখে ফেলেছিল, এটা 2017 সালের ঘটনা। এটা নিয়ে পরবর্তী সময় আপনার যে চরমনায় যে হুজুর আছে, সে বিরাট বড় বক্তৃতা দিয়েছে যে এই যে রাষ্ট্রীয় চারনীতি, এই চারনীতি হচ্ছে একটা ধোকা দেওয়া, ব্লা 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 ব্লা, এগুলো বলেছে। কিন্তু আমি দর্শকদের জন্য একটু বলবো, আপনাদের কারো কাছে যদি স্বাধীনতার দলিল পত্রটা থাকে, প্রথম ভাষণ যেটা আছে, আপনারা অনুগ্রহ করে সেটা খুলবেন। খুলে আপনারা 3 নম্বর খণ্ডে যাবেন, আমি ভুল বেশি না করে থাকলে। 7ই ডিসেম্বর মাথায় রাখবেন, 16 ডিসেম্বরের আগে নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বা অস্থায়ী রাষ্ট্রপতি, উনার বক্তৃতা শুনবেন। পরিষ্কার করে বলেছেন যে বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি হচ্ছে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং বাঙালি জাতীয়তাবাদ। গিয়ে খুবই সুস্পষ্ট, এই ভিডিও আছে অনেক। এবং অনেকে আমাকে চ্যালেঞ্জ করেছিল, ওই চ্যালেঞ্জের উত্তরটা আমি এখানে দিয়ে দিলাম, ভালো করে দেখবেন। অনেকে বলেছে পারলে দেখান তো 16 ডিসেম্বরের আগে কোথায় লেখা আছে এটা আমাদের এই মানে এটা গুগলে সার্চ করলেও পেয়ে যাবে। এটা একেবারে মানে খুবই হ্যান্ডি। গুগলে আছে, ইউটিউবে গুগল, আপনি খালি যে স্বাধীনতার দলিল পত্রটা নিলেই 7 ডিসেম্বরের ওই ভাষণটাই দেখতে পাওয়া যাবে। এইটা ছাড়াও পরিষ্কারভাবে 1970 সালে যেই নির্বাচনী ভাষণ দিয়েছেন বঙ্গবন্ধু, সেখানে তিনি পরিষ্কার করে বলেছেন যে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তিনি দেখতে চান, পূর্ব বাংলাকে বা ওই সময় পুরো পাকিস্তানের কথাই বলেছেন। তার মানে হচ্ছে যে এগুলো আমাদের মাথায় আগে থেকেই ছিল। এবং পরিষ্কার করে যখন মার্চ মাসে অনেক ঘটনা চলছিল, ফেব্রুয়ারির লাস্টে 28শে ফেব্রুয়ারি বা 28শে ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধু যে ভাষণটা দেন, সেটা একই 1 মার্চে ইত্তেফাকে এসেছে। ইত্তেফাকে শিরোনামটা হচ্ছে যে আমরা সমাজতান্ত্রিক অর্থনীতি গড়ে তুলব, আর গণতন্ত্রের ব্যাপারটা তো আছে, আর জাতীয়তাবাদ। তার মানে হচ্ছে এই 4টা মূলনীতি বরাবরই আমাদের মধ্যে ছিল, বরাবরই আমাদের কাছে ছিল এই ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এবং মুক্তিযুদ্ধের একটা পোস্টার আছে, বাংলার হিন্দু, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলিম, আমরা সবাই বাঙালি। আপনি যদি মুক্তিযুদ্ধের সময় পোস্টারটা দেখেন, তাহলেও আপনি আমাদের ধর্মনিরপেক্ষ চরিত্রের একটা, তখন প্রচুর পোস্টার, দেয়াল লিখন ছিল এই বিষয়ে। এই পোস্টারের কথা আপনার মনে আছে না? বাংলার হিন্দু, বাংলার খ্রিস্টান, বাংলার আমার মনে আছে, আমি তো একটা ছবি বানাচ্ছিলাম বঙ্গবন্ধুর জীবনী নিয়ে, তখন আমাকে প্রচুর পোস্টার বানাতে হয়েছিল, প্রায় 100-150 পোস্টার আমি বানিয়েছিলাম। তো তখন এই ধরনের পোস্টার বানাতে হয়েছে। রাইট, এই পোস্টারটাও কিন্তু মুক্তিযুদ্ধের পোস্টার, এবং এই পোস্টারটাতেও আমাদের রাষ্ট্রীয় মূলনীতি চরিত্রের একটা পরিস্ফুটন ঘটে। যাই হোক, আমি এত
জটিল আলোচনাতে না গিয়ে শুধু বলবো যে ওই মূলনীতিটা আমাদের 16 ডিসেম্বর আগে নির্ধারিত ছিল। মুজিবনগর সরকার থেকে সেটা বারবার পড়া হতো, বলা হতো, আপনারা কেউ আপনাদের সাথে স্বাধীনতা দলিলপত্র থাকলে দেখবেন। এখন প্রশ্ন হচ্ছে, এই জুলাই সনদ আমার বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন চেঞ্জ করে দিচ্ছে। সে আমাকে বলছে সংবিধান সংশোধন করবে কিভাবে, এটা একটা রুল সে ঠিক করে দিচ্ছে। অথচ মানে সংবিধান কিভাবে আপনি সংশোধন করবেন এইটা যারা বলে দিচ্ছে, তারা সংবিধানকে ভেঙে গণভোট করছে। আপনি আমাদের রাষ্ট্রে কোনো গণভোট চাইতে হলে প্রথমে আপনি পার্লামেন্টে যাবেন, যেই বিষয়ে আপনি গণভোটটা নিতে চান সেটা সংসদে প্রস্তাব আকারে তুলতে হবে, এটা নিয়ে আলোচনা হবে, পরবর্তী সময় সংক্ষেপে বলছি আলোচনা হবে, পরবর্তী সময় হ্যানা ভোট হবে। ওই হ্যানা ভোটের মধ্যে যেইটা এটার পক্ষে 2/3 যদি আপনি জয়ী হন, দেন আপনি গণভোট করতে পারবেন। কিন্তু এই গণভোটের প্রভিশনটা আমাদের সংবিধানে এখন আর নেই। পঞ্চদশ সংশোধনীর পরে আমাদের সংবিধানে গণভোটের প্রভিশনটা নেই। যদিও পঞ্চদশ সংশোধনী যে করা হয়েছে সেটাকে এই ইউনুসের আমলে সেটাকে বাতিল করা হয়েছে, যদিও এটা ভয়েড অ্যাজ ইলিগাল, বিকজ এই সরকার কোনো সরকারি না এবং ওই সরকার কোনো সরকারি ছিল না, এবং বিচারপতি রাফাত আহমেদ সেও প্রধান বিচারপতি হিসেবে ইলিগাল। এগুলো ভবিষ্যতে প্রমাণিত হবে।